ঠিক সবাই আশা করি ভালো আছে। তাহলে আমরা এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হতে পারছি, সবাইকে আসলে গুড আফটারনুন। আর আমরা গত ক্লাসে তোমাদের ৮ম শ্রেণীর পরমাণুর গঠনের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের পড়ছিলাম। খুব সম্ভবত ক্যাটায়ন অ্যানায়ন কি এবং এটা কিভাবে বন্ধন গঠন করে এই অংশটুকু পড়ছিলাম। ঠিক কি না? মাসিয়াত? হ্যালো? আদনান, শুনতে পারতেছো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। ওয়াসিম? Yes, sir. থ্যাংক ইউ। তারপরে আহ, রাকিব? আছি স্যার। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। রাকিব, এরপরে ওয়াসিম, রাকিব, এরপরে হচ্ছে আদনান। হ্যাঁ, জান্নাত, সিদ্দুল জান্নাতের কথা শুনতে পারি নাই। ঠিক আছে, আমরা মোটামুটি ধরে নিলাম সবাই লাইনে সংযুক্ত আছে। তো আমাদের এখন যে কাজটা করতে হচ্ছে, আমাদের এখন কাজ হচ্ছে বন্ধনের এর পরে গতদিন বলছিলাম ইলেকট্রন ত্যাগ করে এবং গ্রহণ করে বন্ধন গঠন করে। তো তাছাড়াও কিন্তু বন্ধন হয়ে থাকে। তো এই সম্পর্কে তো তোমরা আরো পড়বা। এরপরে একটা অংশ বলি, যে সকল পরমাণুর, মনোযোগ দিয়ে শুনবা, যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে তারা কিন্তু ইলেকট্রন শেয়ার করে। এরা ইলেকট্রন অন্য কাউকে এই 4টা ইলেকট্রন দিতে পারে না, কারণ কেউ তো 4টা ইলেকট্রন নিবে না। তাই এরা কি করে, একটা অপরটার সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। শেয়ার করা জিনিসটা কি এটা আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে একটু দেখো দিকে কেমনে শেয়ার করে এরা বন্ধন গঠন করে। আমরা যদি দেখি যে শেয়ার করে বন্ধন গঠনটা, তো এই হিসেবে যে কোনো একটা পরমাণু সম্পর্কে দেখাই, তোমরা মনে রাখবো হাইড্রোজেনের বন্ধন গঠনগুলো সাধারণত এরা শেয়ার করে বন্ধন গঠন করে। তো শেয়ার করা বা ভাগাভাগি বাংলায় বলা হয়। তো ধরো আমি এখানে একটা যৌগের নাম লিখতেছি, এটার নাম হচ্ছে, তোমরা হয়তো বা আজকে নতুন অথবা আগেও নাম জানতা এগুলো, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এই বন্ধনটা কিভাবে হয় ওইটার আলোচনা আমরা করতে যাচ্ছি। তাহলে বন্ধনের শুরুতেই আমাদের দরকার পড়বে এইখানে যে পরমাণুগুলো আছে, এই যেমন এখানে আছে নাইট্রোজেন আছে, এরপরে আছে কি হাইড্রোজেন আছে। এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এদের যে ইলেকট্রন বিন্যাসগুলো, আমরা শর্টকাট করে ইলেকট্রন বিন্যাসগুলো দেখিয়ে দিব। দেখার পরে এরপরে বন্ধন চিত্রটা ব্যাখ্যা করব। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তুমি যেটা পারো ওইটাই লিখবা, আমি নরমাল পদ্ধতিতে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে 2 5। 2 এবং 5 যদি তার ইলেকট্রন বিন্যাস করা হয়, তাহলে আমরা একটা নিঃসন্দেহে একটা বিষয় বলতে পারি, তার 2 এবং 5 সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা। তাহলে তার মৌলগুলো সাধারণত বন্ধন গঠন করার একটা উদ্দেশ্য থাকে। সবার, তোমরা পড়াশোনা করতেছো, তোমাদের একটা উদ্দেশ্য থাকে, যে পড়া তারও একটা উদ্দেশ্য থাকে। মানুষের প্রতিটা কাজের পিছনেই কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তো সবারই উদ্দেশ্য যে সফল হয় এমন কোনো কথা না। কিছু কিছু ব্যর্থতা থেকে যায়, আর কিছু কিছু অপূর্ণতা না হয়ে পূর্ণতাও প্রাপ্ত হয়। ঠিক তেমনি বন্ধন গঠনের ক্ষেত্রে মৌলগুলোর প্রাথমিক একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 8টা হবে। তা 8টা হলে সুবিধাটা কি, সে স্টেবল বা স্থিতিশীল হয়ে পড়বে। এবং স্থিতিশীল এই কারণেই হবে কারণ নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস এরা অর্জন করতে পারে। আর এটার জন্যই এরা
সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করার জন্যই হয়তোবা কেউ শেয়ার করে বা ভাগাভাগি করে, অথবা ইলেকট্রন কেউ ত্যাগ করে, কেউ গ্রহণ করে, আর এভাবেই বন্ধন তৈরি হয়ে যায়। তো আমরা এখানে দেখলাম নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, তার আরো 3টে ইলেকট্রন দরকার। প্রথম শক্তি স্তর ছাড়া মনে রাখবে সাধারণত 2 নাম্বার 3 নাম্বার এই শক্তি স্তরগুলোতে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হওয়ার জন্য সাধারণত মৌলগুলো সর্বোচ্চ চেষ্টা করে। তো শুরুতেই বললাম যে এখানে কিছু কিছু মৌলের ক্ষেত্রে আবার কি হয়ে যায় যে সবাই তো সফলভাবে কাজ করতে পারে না, কিছু কিছু তো ব্যর্থতা থেকেও যায় অনেক সময়। তো এইরকম নাইট্রোজেনের এখন আর 3টে ইলেকট্রন প্রয়োজন। আর অপরদিকে হাইড্রোজেনের আমরা জানি একটা হাইড্রোজেন তার একটি ইলেকট্রন থাকে। তো যদি একটা ইলেকট্রন থাকে, তো কেন একটার কথা বলতেছি, কারণ তার অলরেডি শক্তি স্তরে 1 নাম্বার শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তো সে তো ছেড়ে দিলে তার কোনো ইলেকট্রনই থাকবে না, এবং কোনো মৌলের ইলেকট্রন যদি না থাকে সে তো আমরা বলতে পারি তার ইলেকট্রন ছাড়া সাধারণত সে থাকতে চায় না। তো এই হিসেবে সে কি করবে, আরেকটা ইলেকট্রন তার দরকার। কেন? কারণ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন হলে সেটা কি হয়ে যায়, সেটা আমরা বলতে পারি নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করতে পারে, এবং তার উদ্দেশ্যটাই হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করার জন্য। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে হাইড্রোজেন তার একটি ইলেকট্রন থাকায় তার আরো একটি ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, 6, 7, 8 আরো 3টে ইলেকট্রন প্রয়োজন। কিন্তু সেই ইলেকট্রন ত্যাগ করবে না এই কারণে, কারণ সে 5টা ইলেকট্রন যদি ত্যাগ করতে হয় তাহলে হয়তোবা প্রথম শক্তি স্তরটা স্থিতিশীলতার ন্যায় আচরণ করতে পারত। তো যেহেতু 5টা ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে না, এই কারণে অপর মৌল 5টা গ্রহণ করবে না। তাহলে আমরা এখানে বলবো এরা বন্ধনটা কিভাবে গঠন করবে। তাহলে বন্ধনটা এরকম হবে, দেখো সমযোজী বন্ধনটা কেমনে হয়। এই হলো একটা পরমাণুকে মাঝখানে দিব। এখন কাকে মাঝখানে দিব? যেটার পরমাণু সংখ্যা কম থাকবে সেটাকে আমরা মাঝখানে দিব। যেমন এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা, নাইট্রোজেন হচ্ছে 1টা। তাহলে কম কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেনটাকে মাঝখানে দিয়ে বাকিগুলোকে পাশে লিখে দিলেই বন্ধন হয়ে যায়। যদি আমরা দেখাই তাহলে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, এবং আমরা আসলে একটা কাজ করব, ছোট বন্ধন তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা গোল্লা গোল্লা করে দেখাই দিব। এই হচ্ছে নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরের ইলেকট্রন 2টা, এবং বাহিরের শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5। এর 4টা হইলো, আর একটা ইলেকট্রন আমি এদিকে দিয়ে দিই। আচ্ছা, এখন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন গুলো কি, এখানে একটা সুন্দর একটা পয়েন্ট মনে রাখবা। এই হচ্ছে ধরো হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমরা এইভাবে যদি দিই, এটাকে বলা হয় ডট পদ্ধতি। ডট আমরা বলি না। তাহলে ইলেকট্রনকে সাংকেতিক চিহ্ন অনুযায়ী বা দুটি পদ্ধতিতে ইলেকট্রনকে আমরা প্রকাশ করতে পারি। একটাকে হচ্ছে এরকম ফোঁটা দিয়ে যেটাকে বলি ডট, আর একটাকে ছোট করে বলা হয় এটাকে ক্রস। অর্থাৎ ডট অথবা ক্রস, এই দুটি আমরা সিম্বল বা প্রতীক ব্যবহার করতে পারি, বা সাংকেতিক চিহ্ন 2টা ব্যবহার করতে পারি ইলেকট্রনকে প্রকাশ করার জন্য, হয় ডট নয় ক্রস। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে ডট ক্রস দিব এইভাবেই, যাতে বুঝতে পারি কার কোন ইলেকট্রনটা। তো এই হিসাবে এই মৌলটা সে একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন, এই তিনটার সাথে 3টে হাইড্রোজেন গিয়ে ইলেকট্রন শেয়ার করবে। তো একটা সবাই মনে রাখবা, ইলেকট্রন শেয়ার করলে একটা মৌল অপর একটা মৌলের সাথে এরকম যুক্ত আমরা দেখাই দিব আর কি, পাশাপাশি আমি দেখাই দিচ্ছি। তাহলে এই একটা ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেন পরমাণু আসলো, তো হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি ক্রস দিলাম। যেমনটা হাইড্রোজেনটাকে আমরা এইভাবে লিখি না, এটা এইভাবে লিখতে পারো, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ক্রস দিয়ে দেওয়া আর ডট দিয়ে দেওয়া একই কথা। তাহলে এই গেল হাইড্রোজেনটা কিন্তু এখন স্থিতিশীল হয়ে গেল। কেন স্থিতিশীল হয়ে গেল?
কারণ এই হাইড্রোজেনের এই যে এরা এই যে দুইটি ইলেকট্রন আছে, আমরা বলতে পারি এই নিউক্লিয়াসে এই দুইটা ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ থাকবে, অর্থাৎ এই শক্তি স্তরটা দুটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে। এক কথায় এই শক্তি স্তরটা এখন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় অর্জন করে ফেলে। আর অপরদিকে এই মৌলটার সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখব তার অষ্টক পূর্ণ হয়। অষ্টক পূর্ণ মানে কি? সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যাওয়া। তো এটার সাথে এখানে আরেকটা হাইড্রোজেন আসলো, এটার সাথে এখানে একটা হাইড্রোজেন আসলো। এইভাবে দেখলাম আমরা 3টি হাইড্রোজেন পরমাণু তার অ্যামোনিয়া মানে নাইট্রোজেনের 3টি ইলেকট্রনের সাথে একত্রে যুক্ত হয়ে হাইড্রোজেনগুলো 2টা করে ইলেকট্রন হয়েছে, মানে স্টেবল বা এটাকে নিউট্রাল হয়ে গেল, নিরপেক্ষ হয়ে গেল। আর অপরদিকে নাইট্রোজেনের সুবিধাটা কি হলো? নাইট্রোজেনও তার সাথে শেয়ার করার কারণে সে স্থিতিশীল বা স্টেবল, বা আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় অষ্টকপূর্ণ। অষ্টকপূর্ণ মানে কি? তারও সর্বশেষ শক্তি স্তর 8টা হয়েছে। সেটা কিভাবে? এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা, 2 2 2 6 7 8 ইলেকট্রন বিন্যাসে সে অষ্টকপূর্ণ হয়। তো যাই হোক, তার 6 হোক বা তার 2 হোক, এরা কিন্তু এই যে এখন ইলেকট্রন বিন্যাসটা অর্জন করেছে সেটা কিভাবে? একটার সাথে আরেকটা জড়িয়ে, অর্থাৎ পাশাপাশি দিয়ে আমরা যদি দেখাই তাহলে এটাকে আমরা বলবো শেয়ারকৃত। স্যার আপনার নেটে প্রবলেম। আচ্ছা, নেটে প্রবলেম আমার এখানে। সিদ্ধাতুল জান্নাত, আদনান কি নেটে প্রবলেম? আমরা সিদ্ধাতুল জান্নাত মাসিয়াতে আমাদের এটা শুনতে পারতেছে না, একটু আবার একটু দেখে নেন। এইদিকে আমাদের একটা বিষয় হচ্ছে কি, যে এই যে এমন করে বন্ধন গঠন করে, যেমন পানি একটা যৌগ, পানি ওইভাবে বন্ধন গঠন করে। সবচেয়ে বেশি এই ধরনের যৌগই কিন্তু হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করা। কারণ আমরা জানি স্বল্প পুঁজি অল্প রুজি বেশি বুঝি, এই কথাবার্তা একমাত্র শেয়ার করার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যাদের পুঁজি কম, মানে কি এটাকে আমরা পুঁজি শব্দটা হয়তো তোমরা বুঝবা না, মানে যাদের কাছে টাকা পয়সা বেশি কম থাকে, এরা বড় ব্যবসা করতে গেলে আরেকজনের সাথে শেয়ার করে। একজনের দুঃখ কষ্ট আরেকজনের সাথে শেয়ার করা। ঠিক তেমনি পরমাণুগুলো একটার সাথে আরেকটা শেয়ার করেও এরা কিন্তু বন্ধন গঠন করে ফেলে। তো পৃথিবীতে সবচেয়ে বেশি যৌগ আছে যারা শেয়ার করে বন্ধন গঠন করে। আংশিক যৌগ আছে এরা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, আর এইভাবেই তারা বন্ধন গঠন করে। সবচেয়ে বেশি যৌগ ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। তো শেয়ার করে বন্ধন গঠন করলে আমরা বন্ধনটা গঠন বা স্ট্রাকচার টা কেমনে দেখাবো? তো শেয়ার করাটা আবার কি হইতে পারে? একটা একটা করে শেয়ার করলে, অর্থাৎ একটা পরমাণুর যে বাইরের লেয়ার বা বাইরের যে যে আমরা বলবো যে শক্তি স্তরের সাথে আরেকটা শক্তি স্তর লেগে যাবে। কয়টা করে ইলেকট্রন শেয়ার করবে? আপাতত তোমরা একটা যৌগ বা 2টা যৌগ শিখো, পরবর্তী ক্লাস 9-এ উঠে এগুলো সম্পর্কে আরেকটু বেশি জানবে। ইন্টারমিডিয়েট উঠে এটা বিস্তারিত সবটা পাবে। তাহলে আমরা শুধু একটা বিষয় বলতেছি যে বন্ধনের ক্ষেত্রে আমরা দেখতে পারি ইলেকট্রন হয় ত্যাগ করে অথবা শেয়ার করে এরা বন্ধন গঠন করতে পারে। আর এই বন্ধন গঠন করার একটা উদ্দেশ্য থাকে। তার উদ্দেশ্যটা কি? যে তার সর্বশেষ শক্তি স্তরটা যেন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস হয়। হাইড্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই সেই ইলেকট্রন শেয়ার করে। অপরদিকে নাইট্রোজেন তার সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, আরো 3টে ইলেকট্রন তার প্রয়োজন মনে করে সে। আর এই কারণেই কি করবে? সেই ইলেকট্রন সে তো আর কারো কাছ থেকে 5টা ইলেকট্রন দিলেও নিতে পারবে না, অন্য কোনো মৌল নিতে পারবে না। এই কারণে কি করে? সেও হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, উভয় পরমাণু কি হয়ে যায়? নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলে। এভাবেই তারা বন্ধন গঠন করে। এখন পরীক্ষায় প্রশ্নটা আসলে, যদি আসে তোমাদের এই ধরনের প্রশ্ন, তাহলে তোমরা কিভাবে লিখবা? বন্ধন দেখাইতে পারলে বেটার, না লেখাইতে পারলেও নো ম্যাটার। আমরা এটাকে ব্যাখ্যাটা যদি করতে পারি, এটাও আমাদের জন্য যথেষ্ট বলে ধরে নেওয়া যাবে। তো আমরা কিভাবে লিখব?
সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যদি যারা বন্ধন গঠন দেখাতে না পারে সে ইলেকট্রন বিন্যাস লিখবে। লিখার পরে এই বন্ধন গঠনের যে অন্তর বা অন্তরের অন্তঃস্তরের কথাবার্তাগুলো সে বহিঃপ্রকাশ করবে সেন্টেন্স দ্বারা। সেটা কেমন করে? সেটা এইরকম যে আমরা বলবো নাইট্রোজেনের 7টা ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পারলাম 2 5, সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। আর এই 5টা ইলেকট্রন থাকার কারণে আমরা জানি যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হয় তাহলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। এই একটা বিষয়, অর্থাৎ 8টা ইলেকট্রন হলেই নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় অর্জন হয়। এটাকে বলে অষ্টকোণ। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তার যদি আর একটা ইলেকট্রন হয় তাহলে সেও তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। উভয় পরমাণুরই ইলেকট্রন প্রয়োজন, কেউ ইলেকট্রন ছেড়ে দিবে না। হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে তার শক্তি স্তরটাকে শূন্য করবে না, ঠিক তেমনি নাইট্রোজেনও 5টা ইলেকট্রন ছেড়ে দিবে না। এই কারণেই, কারণ 5টা ইলেকট্রন হাইড্রোজেনের নেয়ার মতো ক্যাপাসিটি বা এবিলিটি কোনোটাই নাই। অতএব আমরা বলতে পারি উভয় পরমাণুর এই সমস্যা দূর করার জন্য সমস্যার সমাধান একটাই, এরা শেয়ার করবে একজনের সাথে আরেকজন। কিভাবে সে শেয়ারটা দেখানো? এই যে ফোটা ফোটা যেগুলো দিলাম বড় করে দেখানো হচ্ছে, এখানে হচ্ছে এইটা নাইট্রোজেনের ইলেকট্রন, আর ক্রস চিহ্ন দেওয়া এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। অর্থাৎ 3টি হাইড্রোজেন পরমাণু নাইট্রোজেনের 3টা পরমাণুর সাথে 3টি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে বা লেগে গিয়ে বন্ধন গঠন করে ফেলেছে। আর এই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে আমাদের প্রশ্ন যদি আসে সমযোজী বন্ধন কি, তাহলে আমরা এক কথাই বলতে পারি, আমরা এই যে এত সময় কথাবার্তা যা বুঝলাম এখান থেকে যা শিখব তাই লিখব। সেটা কি? যদি কোনো পরমাণু ইলেকট্রন শেয়ার করে, তো এক বা একাধিক, এটা আমরা বলতে পারি যদি কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে তাহলে আমরা তাকে সমযোজী বন্ধন বলব। উল্লিখিত অ্যামোনিয়া NH3 যৌগটার বন্ধন গঠনে আমরা দেখতে পেরেছি এরা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করেছে। অতএব যৌগটা হচ্ছে সমযোজী যৌগ। বেশিরভাগ সময় মনে রাখবেন যে সমযোজী যৌগসমূহ সাধারণত পানিতে খুব বেশি একটা মিশে না আর কি। হ্যাঁ, কিছু কিছু মিশে, কিছু কিছু মিশে, বেশিরভাগই মিশে না। এটা আমাদের দরকার নাই, আমরা বলবো যে এটা কেমনে বন্ধনটা গঠন করে। এরকম আমি আরেকটা দেখাইতেছি, আর পরে তোমাদেরকে আমি একটা দিব, তোমরা নিজেরাও এরকম একটা কাজ করে নিবে। আর হাইড্রোজেনের সাথে বন্ধনগুলো সাধারণত সমযোজী বন্ধন হয়ে থাকে, ঠিক আছে? কিছু ব্যতিক্রম ছাড়া হাইড্রোজেন, তোমরা ছোট ক্লাসে এটা মনে রাখবা যে হাইড্রোজেন বন্ধনটা গঠন করবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। আমরা যদি HF এর কথা বলি, HF হাইড্রোজেন মানে এটাও গ্যাস পদার্থ, HF হাইড্রোফ্লোরিক মানে এটাকে বলতে পারি, বা হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। তো এটা এই বন্ধনটা তারা কিভাবে হয়? হাইড্রোজেনের একটা ইলেকট্রন বিন্যাস 1, S1 হোক আর বেস 1 হোক, যাই হোক না কেন, ফ্লোরিনের 9টা ইলেকট্রন। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কার কথাটা? আমরা গতদিন ক্লাসে বলছি যে এটার ধারাবাহিক অনুযায়ী 18টা মৌলের ইলেকট্রন বিন্যাস। মনে থাকলে নাম্বার জানলে লিবিতে বোকা নেই, অয়েল ফরিয়ে নিয়ে এই হয়ে গেল তোমার কয়টা? 10টা। এরপরে বলতেছি না মেঘ এলো, শিল পড়া শুরু করলো, এই হয়ে গেছে আরো 8টা। অর্থাৎ এই 18টা মৌলের তুমি ধারাবাহিকভাবে মনে রাখবে, তোমার যা লাগে এইটার মধ্যে থেকে সমস্যার সমাধান হবে। নাম্বারগুলো আমি আবার বলে দিচ্ছি। লিবি একটা দেশের নাম, লিবিতে বোকা বউ কা নেই, এটা লেগে নাই, অয়েল পুড়িয়ে নিয়ে, এরা দেশে বোকা নাই, অয়েল পুড়িয়ে নিয়ে। তাহলে ধারাবাহিকভাবে অনুযায়ী আমরা এখানে দেখলাম, এখানে হচ্ছে 8টা। তো 3 থেকে শুরু করে 3 4 5 6 7
8 9 10। তুমি এখান থেকে কি বুঝলা? এটা হচ্ছে যদি 5, এরপর এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10। তো আমরা এইগুলো যেটা পাইছি এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যার সমান হয় চার্জ নিরপেক্ষ অবস্থায়, আমরা এটা জানি। তো তোমরা একটা প্রশ্ন লেখো সবাই, আর এই অংশটার পরে আমি বলে দিচ্ছি। না মেঘ এলো, না মেঘ এলো, শিল পড়া শুরু করলো আর, মানে এই 18টা মৌল তোমাদের জানা দরকার। তাহলে তোমরা একটা প্রশ্ন লিখবে এখন, পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন? দেখো পরমাণু চার্জ, এই লেখো সিদ্ধাতুল জান্নাত, তুমি কি কথা শুনতে পারতেছো? জি স্যার। আলহামদুলিল্লাহ। নেটওয়ার্কের প্রবলেম ছিল তোমার আগে, বহু সময় পরে তোমার কণ্ঠ শুনতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন লিখবা একটা, যে পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন? আমি একবার বুঝিয়ে দিব, এরপরে একজনকে জিজ্ঞেস করব, সে আমাকে একটু বুঝিয়ে দিব। আমি প্রশ্নটা আমি আবার বলতেছি, যে পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ হয় কেন? তো আধান নিরপেক্ষ এবং আধান যুক্ত ব্যাপারটা যদি আমরা একটু বুঝি, দেখো এইদিকে এই পরমাণুটার ক্ষেত্রে যদি আমি লিখি, ধরো হাইড্রোজেন, এটার উপরে আমি প্লাস মাইনাস কোনোটাই দেই নাই। প্লাস মাইনাস না দেওয়ার মানে কি? এটা হচ্ছে নিরপেক্ষ বা আধান, এটাকে শূন্য বলি আমরা, আধান শূন্য। আধান শূন্য বলতে নিরপেক্ষ বলা হয়। আধান শূন্য মানে এখানে শূন্য দিলে তোমরা জানো এটা কোনো কিছুই বোঝায় না। তাহলে আধান নিরপেক্ষ হওয়ার বা আধান শূন্য হওয়ার কারণটা কি? এই ছিল প্রশ্নটা। তো এখন এটার ব্যাখ্যাটা হচ্ছে এই কারণেই, আমি এটা ব্যাখ্যাটা করবো। দেখো এইদিকে একটা পরমাণুর, আমরা জানি যে আধান নিরপেক্ষ অবস্থায় একটি পরমাণুর তার প্রোটন সংখ্যা, মানে নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে, দুটি বিষয় থাকে এখানে। একটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর একটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে আমরা বলবো একটি পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যা যতটা থাকে, আধান নিরপেক্ষ অবস্থায় কিন্তু তার ইলেকট্রন সংখ্যা তত সংখ্যকই থাকে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তার প্রোটন মানে পজিটিভ নাম্বার অফ, যেটাকে আমরা কি বলবো, যে ওই প্রোটন, আমরা যদি প্রোটন সংখ্যার ক্ষেত্রে বলি, প্রোটন সংখ্যা যতটা থাকে, এই প্রোটনগুলোকে ঘিরে ততটা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তো যেহেতু ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ, দুইটার কি সমান হয়ে যায়, যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে। তো এই প্রোটন আর ইলেকট্রন সমান হওয়ার কারণে একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস মিলে জিরো হয়ে যায়, মানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? জিরো। তো এই হিসেবেই একটা পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। তাহলে আমরা কি লিখবো, যে পরমাণু চার্জ নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে, আমরা জানি চার্জ নিরপেক্ষ অবস্থায় মৌলের বা পরমাণুর, পরমাণুর কি থাকে? চার্জ নিরপেক্ষ অবস্থায় পরমাণুর তার আধান শূন্য হয়। শূন্য হওয়ার মূল কারণটা হচ্ছে নিউক্লিয়াসে যতটা ধনাত্মক চার্জযুক্ত পরমাণু মানে স্থায়ী মূলকণিকা প্রোটন থাকে, ঠিক ততটা ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। সমান সংখ্যক ইলেকট্রন তার বিপরীত চার্জ মানে সংখ্যক মানে প্রোটন থাকায় যোগফল হয় নিরপেক্ষ বা শূন্য। আর এই কারণেই পরমাণু চার্জ নিরপেক্ষ হতে হয়। আমরা আসছিলাম এখানে আরেকটা প্রশ্ন, যে HF একটি সমযোজী বন্ধন গঠন করে কেন? তাহলে ব্যাখ্যাটা এরকম হবে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ফ্লোরিনের আছে 7টা। স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন ছেড়ে দিতে চায় না। কোনো প্রাণী আমরা জানি সে কি তার স্বইচ্ছায় তার জীবনটাকে শেষ করতে চায় না। মৃত্যু আগ পর্যন্ত সে সর্বোচ্চ চেষ্টা করে বেঁচে থাকার জন্য।
হাইড্রোজেন হচ্ছে এমন একটা পরমাণু, সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে, মানে নিজে সর্বোচ্চ চেষ্টা করে তার সর্বশেষ শক্তি স্তরটাকে একেবারে শূন্য না হয়ে নিষ্ক্রিয় গ্যাসের হওয়ার জন্য। নিষ্ক্রিয় গ্যাস মানে দুটি ইলেকট্রন হওয়ার জন্য। অর্থাৎ সেই ইলেকট্রন ছেড়ে দিতে যাবে না। কেন সে ছেড়ে দিবে? ছেড়ে দিলে তো তার তো শূন্য হয়ে যায়, জীবনটা অন্ধকার। তাই হাইড্রোজেনের ধরতে পাই যে তার ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে ফ্লোরিনের 7টা ইলেকট্রন আছে তার সর্বশেষ শক্তি স্তরে, কারণ ফ্লোরিনের নাম মানে তার পারমাণবিক নাম্বার যদি আমরা বলি তার 9, এটা হচ্ছে 9। তো ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 2 7। তো 7টা ইলেকট্রন যদি থাকে ফ্লোরিনের, তার আরো একটি ইলেকট্রন প্রয়োজন। কিন্তু এই একটা ইলেকট্রন এই যৌগটার ক্ষেত্রে হাইড্রোজেনে তো দিবে না তাকে। অতএব এখান থেকে তারা কি করবে, দুজনে মারামারি না করে দুজনের একটা সমঝোতার মধ্যে আসবে, যে বলবে ঠিক আছে বাবা, তোমার একটা ইলেকট্রন আর আমার একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়ে গেলেই আমরা দুইজন কি হয়ে গেলাম, বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম এবং দুইজনই স্টেবল একটা যৌগ পরিণত হয়ে যাবে, নতুন জগতে প্রবেশ করে ফেলবে। তো কেমন হবে বন্ধনটা? তো ওই বন্ধনটা এমন হবে, যদি আমরা দেখি, এই ধরো এইচএফ এর ক্ষেত্রে যে কোনো একটাকে লিখি, আমি এটাকে লিখলাম ফ্লোরিন এফ। তার সর্বশেষ শক্তি স্তরটাকে যদি আমরা ইলেকট্রন দেখাই, 1 2 3 4 5 6, নাম্বার 1 ইলেকট্রন এখানে দিলাম। একটা ইলেকট্রন আছে, কারণ তার আরেকটা ইলেকট্রনের জন্য সে খুবই কান্নাকাটি করতেছে। যে ইলেকট্রনগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে। তোমরা যারা কবুতর দেখেছো, দেখবা কবুতরের একটা ছোট মানে বাক্স বলি বা বক্স বলি, ইংলিশে বক্স। একটা বক্সের ভিতরে দুটি কবুতর থাকে। যখন একটা কবুতর থাকে তখন সে খুবই দুঃখ যন্ত্রণায় কাতর অবস্থায় সে কি করতে চায়, যে আরেকটা কবুতর আসলে হয়তো তারা এই কবুতর বাক্সটা যেটা, এটা একটা পূর্ণতা পাবে এবং এই বাক্সটা একটা ওই সৌন্দর্যতা অর্জন করবে। ঠিক তেমনি ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় থাকে। আমরা কিন্তু ইলেকট্রন জোড়ায় জোড়ায় দিই, এটার একটা কারণ আছে। কারণ একটা ইলেকট্রন ঘুরে যেইভাবে, তার আর একটা ঘুরে তার বিপরীত দিকে, ফলে তার একটা নিরপেক্ষ হয়ে যায়। এর জন্য আমরা জোড়ায় জোড়ায় লেখা, আর জাস্ট এটাকে মনে রাখার জন্যই কবুতরের ঘটনাটা বলা। তো এখানে একটা ইলেকট্রন থাকলে পরে এই কবুতরের মতোই সে কি করবে, এটাকে দেউলিয়ার মতো হয়ে যায়। এটা একটা ইলেকট্রন, সে হয় চেষ্টা করবে আরেকটার সাথে চলে যাওয়ার জন্য, আর নয় আরেকটাকে কাছে পাওয়ার জন্য। এই অবস্থায় হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনেরটা তো সেম একটা ইলেকট্রন। তাই আমাদের নিয়মটা কি, যে এটার মধ্যে দুইটা ইলেকট্রন হইলে সে একটা অংশ ভালো থাকে। মানে ব্যাপারটা হচ্ছে একটা, মানে এই যে আমরা 1 লিখলাম, এস লাগায় না ফেস, এটা হচ্ছে কি এই অংশটার মধ্যে দুইটা ইলেকট্রন যদি হয় তাহলে এসটা পূর্ণতা প্রাপ্ত হয়। এই হিসেবে এই ইলেকট্রনটার পাশে তার এই ইলেকট্রনটা যাবে, এগুলোর পাশে যাবে না, কারণ এরা জোড়ায় জোড়ায় আছে। তখন এই ইলেকট্রনটা এর পাশে যাবে, গিয়ে ধরো হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি ক্রস দিয়ে দিলাম, পরে এরা দুইজনে জোড়ায় জোড়ায় হয়ে গেল। সুবিধাটা কি হলো, হ্যাঁ, এই যে ইলেকট্রনটা আগে ফ্লোরিনের ইলেকট্রন ছিল সিঙ্গেল ইলেকট্রন, মানে এটাকে আমরা বলি অযুগ্ন, মানে যুগ্ন না বা যুগলে না। এটাকে শব্দগুলোর সাথে পরিচয় হওয়া দরকার। অযুগ্ন মানে কি, যুগ্ন না, অর্থাৎ জোড়ায় আবদ্ধ এখনো হয়নি। ঠিক তেমনি হাইড্রোজেনের একটি ইলেকট্রন, এটাও কিন্তু সে জোড়ায় আবদ্ধ নয়। এই অবস্থায় তারা জোড়ায় আবদ্ধ হওয়ার জন্যই এই ইলেকট্রনগুলোর পাশে গেলেও তো লাভ হবে না, সেই বিজুড়ের পাশে যাবে, এই বিজুড়টা গিয়ে দুই বিজুড়ে মিলে একটা জোড় হয়ে যাবে, আর তখনই তারা বন্ধন হয়ে গেল। এই যে প্রসেসটা এখন যেটা আমি বলছি, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং এটাই হচ্ছে আধুনিক বন্ধনিক গঠনের ব্যাখ্যা। পূর্বের নিয়ম অনুযায়ী যারা ওই কথাগুলো ভালো লাগে না বা শুনতে ভালো পাও না, অযৌক্তিক বলে মনে হচ্ছে, তারা পুরাতন মান্দাতার আমলের ব্যাখ্যা লিখতে হবে এরকম, যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রন হলে সে 8টা ইলেকট্রন হয়, ফলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারে। ঠিক তেমনি
হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেইটা ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে না, তাই তারও আরেকটি ইলেকট্রন প্রয়োজন, কারণ তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের সমান অর্জন করতে গেলে। তাই উভয় পরমাণু ইলেকট্রনে কি হয়, জোড়ায় আবদ্ধ হয়ে একটা বন্ধন গঠন করে। তাহলে আমরা শর্টকাট করে ফেলি ঘটনাটাকে। এক কথায় তোমরা কিভাবে লিখবা, এই অংশটা দিবা, দিয়ে বলবা যে ফ্লোরিনের বা এফ এর, যদি অক্ষর ফ্লোরিন বানান না লিখতে পারো তাহলে লিখবা এফ এর সর্বশেষ শক্তি স্তরে একটা বিজোড় ইলেকট্রন থাকে। যদি এটা ভালো না লাগে তুমি বলবে একটা ইলেকট্রন জোড়ায় থাকে না। বিজোড়ই লিখবে, হ্যাঁ এটা লিখতে পারবে। বিজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন হওয়ার জন্য আর একটা ইলেকট্রন প্রয়োজন। অপরদিকে হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকে, সে তার প্রথম শক্তি স্তরটাকে নিষ্ক্রিয় করতে গেলে আর একটা ইলেকট্রন লাগে, উভয় পরমাণুর একটা একটা ইলেকট্রন লাগে। তাই এরা দুইজনে কি হয়ে যাবে, একত্রে একটা বন্ধন গঠন করে ফেলবে। আর এই বন্ধনটাকে আমরা বলবো শেয়ার করে বন্ধন গঠন করেছে বলেই এরা সমযোজী বন্ধন। তোমরা এই কাজটা করবো, পানির বন্ধন গঠন ব্যাখ্যা করবা, এটা হোমওয়ার্ক থাকবে। পানির বন্ধন গঠন আমি চিত্রটা দিয়ে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যেগুলো তিনটা দেখাইছি এই তিনটাই লিখবাই। পানিটা আমি একটু দেখাই দিচ্ছি। পানির বন্ধন গঠনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা জানি এটা একটা পানি, কিন্তু কতজনই এই বিষয়টা মানি যে পানির আসল নামটা কি? পানির আসল নাম হচ্ছে ডাইহাইড্রোজেন মনোক্সাইড। ডাই মানে দুটি, হাইড্রোজেন মানে দুটি হাইড্রোজেন পরমাণু, মনো মানে এক, অক্সিজেনের যদি একটা যৌগ হয় তখন এটাকে আমরা অক্সাইড বলি। অক্সিজেনের যৌগটাকে আমরা অক্সাইড বলি, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, ঠিক আছে? ঠিক তেমনি এটাও তো আমরা বলি ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হলে, কোনো একটা মৌলের সাথে যদি অক্সিজেন এসে যুক্ত হয়ে পড়ে, তখন এই যৌগটার নামের শেষে আইড যুক্ত করা হয়, অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। কার্বনের সাথে যুক্ত হলে কার্বন, এখন যদি একটা অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে কার্বন মনোঅক্সাইড, দুটো হলে কার্বন ডাইঅক্সাইড। ঠিক তেমনি হাইড্রোজেনের ক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন, সুতরাং এটার নাম হবে ডাই হাইড্রোজেন মানে দুটি হাইড্রোজেন পরমাণু, মনো মানে এক, অক্সিজেন যদি থাকে একটা তাহলে বলবো অক্সাইড, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। আচ্ছা যাই হোক, তোমরা আর এটাকে পানি হিসেবে মনে রাখবে, বেশি পানি হিসেবে আমরা সবাই জানি। এখন এই পানির বন্ধন গঠনটা কেমন করে হবে, আগেরটা যেমন করে হয়েছে এখন ওটা তেমন করেই হবে। তাহলে অক্সিজেন মানে তার নাম্বার অফ ইলেকট্রন 8, বিন্যাসটা কেমন হবে আগের মতো যদি আমরা বলি, হ্যাঁ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারবো যে 2, 6, তাহলে 6 বাকি কয়টা, সর্বশেষ শক্তি স্তরে আরো 2টা ইলেকট্রন বাকি। আর তার পাশে আসবে কে, হাইড্রোজেন। তো হাইড্রোজেনেরও তারও একটা ইলেকট্রন প্রয়োজন, অতএব একটা ইলেকট্রনের বেশি তার দরকার নাই, কিন্তু তার তো 2টা ইলেকট্রন দরকার। এখন এটা কিভাবে হবে, তখন তুমি দেখবা যে এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা লেখা আছে, 2টা। তার মানে আমরা বুঝতে পারলাম এর যে 6টা ইলেকট্রন আছে সর্বশেষ, ভিতরটা আমার দরকার নাই, সর্বশেষে 6টা ইলেকট্রনের জায়গা 8টা হতে গেলে 2টি পরমাণুকে এখানে দেওয়া হয়েছে এটার 2টা ইলেকট্রনের ঘাটতিটা পূর্ণ করার জন্য। ঠিক তেমনি তাহলে আমরা বন্ধনটা কিভাবে গঠন করব, এইটার মধ্যে অক্সিজেনটাকে মাঝখানে, এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। এখন সে কিভাবে বন্ধনটা গঠন করবে, একটা কাজ করতে হবে। এই যে একটার জোড়া ভেঙে আমি দূরে দিয়ে দিলাম, দূরে দিয়ে আর বাকি 2টাকে জোড়ায় জোড়ায় রেখে দিলাম, এই হচ্ছে তার বিন্যাস। বিন্যাসের পরে এখন 2টি হাইড্রোজেন পরমাণু তার বিজোড় 2টা ইলেকট্রনের পাশে এসে বসবে, এই যে বসবে। এখন তুমি যদি বলো ওমা এখানে 2টা, এখানে 2টা, এখানে তো 2টাই ছিল, এটাকে কেন ভেঙে ফেললেন আপনি? আসলে এই জিনিসটা কিন্তু আমরা পড়ছি আগে, দেখো 1s2 এরপরে 2s2, এই যে s এর এটা 2টা পূর্ণ আছে, কিন্তু এটাও পূর্ণ আছে, এরপরে কি লিখি 2p
আমরা যদি বিন্যাস করে দেখি, এটা 1 এটা 2s2 আছে, 2p, মানে এই অংশটার ক্ষেত্রে যে s দুইটাকে ভেঙে লিখছি না, এই দুইটাকে ভাঙা যায়, এগুলো s না, ঠিক আছে, এটাই s, এর জন্য জোড়া জোড়া আছে। তো মনে রাখবা কিভাবে, যে দুইটাকে আমি দূরে সরাই দিলাম, দুইটার পাশে এসে দুইটা হাইড্রোজেনের পরমাণু শেষ। আর এইগুলো যেহেতু তোমরা এইভাবে শিখছো, এই যে 1s2 2s2 এরপরে 2p, আমরা কি লিখবো 2p4, 2p কতটা ইলেকট্রন থাকে, p তে 6টা ইলেকট্রন থাকে। তো p এর 6টা ইলেকট্রন যদি থাকে, তার মানে এখানে 4টা আছে, আর দুইটা দিতে পারি, দুইটা ঘাটতি আছে, এর জন্য আমি ভেঙে ভেঙে দিচ্ছি আর কি। আর এস হলে বানতাম না। এখন দেখো এদিকে হাইড্রোজেনের এই একটা পরমাণুর ইলেকট্রন, এই একটা ইলেকট্রনের, এখন জোড়া জোড়া হয়ে গেছে, এই হচ্ছে পানির বন্ধন গঠন। এখন এটার বন্ধনে তোমাদের তো ব্যাখ্যাটা একটু আলোচনা করতে হয়, তাহলে ব্যাখ্যাটা কিভাবে লিখবা? তো ব্যাখ্যা লিখবে এইভাবে, যে পানির বন্ধন গঠনে দেখা যাচ্ছে যে এই যৌগটার মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে যৌগটি। দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়েছে যৌগটা। হাইড্রোজেনের একটা ইলেকট্রন দরকার, অপরদিকে অক্সিজেনের দুটি ইলেকট্রন দরকার। অক্সিজেনের এই দুটি ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণু তার অক্সিজেনের দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন গঠন করে, অতএব এই যৌগটা হচ্ছে সমযোজী। আর লাগবে না, তোমরা যতটুকু বন্ধন পড়ানো হয়েছে এতটুকুই যথেষ্ট। আর যে তিনটা যৌগ আমি ব্যাখ্যা করলাম আজকে, এই তিনটার সাথে একটা যৌগ তোমরা শুধু নিজেরা করবা, সেটা হচ্ছে মিথেন, CH4। এটার নাম হচ্ছে কি, মিথেন। উচ্চারণটা এইভাবে করার কারণ হচ্ছে বড়বেলা বুঝবা, এটার নাম হচ্ছে মিথেন। পূর্বে নাম ছিল আলেয়া। একসময় এটা নিয়ে একটা কাহিনী ছিল, মানুষ এটাকে ভূত বলতো আর কি, ভৌতিক ব্যাপার বলা হতো। কারণ জঙ্গলে জুপে জঙ্গলে হঠাৎ করে আগুন লেগে গেলে হিন্দুরা কিন্তু এখনো দেখবা সন্ধ্যার পরে ডোল ফিটায়, ঠিক আছে, আজানের পরে দেখবা ডোল ফিটায়, কুলুকুলু করতে থাকে। তখন এটার এই প্রচলনটা ওই সেখান থেকে শুরু হয়েছে। আমি এই অংশটাকে একটু রেকর্ডিং বন্ধ করে বলি। আমরা বলছিলাম তোমাদের পড়ার বিষয়গুলো কি কি। পড়ার বিষয়গুলো হচ্ছে আজকে যে আমি বন্ধন গঠনগুলো বললাম, একেবারে সবগুলো তোমাদের শ্রেণী উপযোগী বলে আমি ধরে নিতে যাচ্ছি না, দুই একটা বন্ধন তোমাদের আসলে দেওয়া হচ্ছে। পানির বন্ধন গঠনটা হয়তো তোমাদের দেওয়া হয় না, তোমাদেরকে দেওয়া হয় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সমৃদ্ধের মধ্যে দুই একটা ইজি যৌগ। মিথেনের ক্ষেত্রে কেমন হবে, তুমি কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন, আমি একটু দেখাই দিচ্ছি। কার্বনের সর্বশেষে আছে 4টা ইলেকট্রন, 2, এই যে 4টা, ভিতরে আছে 2টা। ভিতরটা আমাদের বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ বাহিরেরটা দিয়ে তো বন্ধনটা হবে। এখানে একটা হাইড্রোজেন পরমাণু আসবে, এখানে একটা আসবে, এখানে একটা, এখানে একটা, তাহলে হাইড্রোজেন ইলেকট্রন গুলো ক্রস দিলাম, দিলে পরে এখন তারা বন্ধনটা কি হলো, এই যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হলো, কিভাবে হলো, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মানে 8টা হয়ে গেল। তাহলে সুবিধাটা কি হলো, অষ্টকপূর্ণই বলো আর তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসই বলো, তাই অর্জন করতে হবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, তার দুটি ইলেকট্রন হয়েছে, সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন হলে এই শক্তি স্তরটাও স্থিতিশীলতা বা স্টেবল অর্জন, মানে আমরা ধরে নিতে পারি। তো এই হিসেবে আমরা বলতে পারি মিথেনের বন্ধন গঠন, পানির বন্ধন গঠন, অ্যামোনিয়ার বন্ধন গঠন, HF এর বন্ধন গঠন সবগুলোই ছিল সমযোজী বন্ধন। পৃথিবীতে সমযোজী বন্ধনটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। বেশ, আর অন্য কিছু বললাম না, মনে রাখবাই সমযোজী বন্ধন জিনিসটা কি। সমযোজী বন্ধন হচ্ছে যদি কোনো যৌগের ক্ষেত্রে 2 বা ততোধিক ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, তাহলে তাকে আমরা সমযোজী বন্ধন বলবো। ঠিক আছে, এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি, থাকলে বলো। ওয়াশিপ, No, sir. প্রশ্ন নাই। এরপরে আসতেছে একজন একটা এসএমএস দিছিল, কে উনিকে, স্যার আমার নেটের প্রবলেম আছে, বুঝতে পারছি তার আগেরটা। এরপরে হচ্ছে আমরা একটু দেখি এখানে, এই জায়ান, নো স্যার। প্রশ্ন নাই। আচ্ছা, আদনানের নাই, ওয়াশিপ নাই, হাই ডিয়ার মাদার,
আরশিয়াদ, সাউন্ড নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে রাকিব। নো স্যার। আচ্ছা, তোমরা কি পারবা এই বন্ধন গঠনগুলো অঙ্কন করতে এবং ব্যাখ্যা করতে পারবা? ওয়াসিম, Yes, sir. পারবা? Yes, sir. কঠিন লাগছে নাকি? No, sir. এটা তো মানে হোমওয়ার্ক গুলো কি আপনি বলবেন? হোমওয়ার্কস গুলো লেখো, একটু দ্রুত লিখে ফেলো। লেখো, প্রথম প্রশ্ন লেখো, সমযোজী বন্ধন কি? নিম্নলিখিত যৌগগুলোর সমযোজী বন্ধন ব্যাখ্যা করো। 5টা যৌগ আছে, যেটি পড়াইছি আজকে এগুলাই। 1 নাম্বার HF, 2 নাম্বার H2O, 3 নাম্বার NH3, 4 নাম্বার CH4, আর কোনটা দিয়েছিলাম? 4টা। আর কোনটা পড়ানো হয়েছে? HCl পড়ানো। আচ্ছা, এই 4টাই দাও, 4টাই যৌগ, ঠিক আছে? এই 4টা তোমরা বন্ধন চিত্রগুলো একটু খাতায় অঙ্কন করে বর্ণনাটা তোমার মতো করে তুমি লিখবা, মুখস্থ লেখা দরকার নাই। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবাই, আর না হলে আজকে তো এই পর্যন্ত। নেক্সট আমাদের ক্লাস, শেষ ক্লাস হবে এটার ইয়ার নিয়ে, কি বলে ওই ব্যাটারির গঠনটা পড়াবো আমরা, ক্যাটায়ন অ্যানায়নে। এটা হচ্ছে লাস্ট টপিকস। তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা নতুন একটা করব। তো এই পর্যন্তই আজকে, তোমরা হোমওয়ার্কসগুলো দেখে নিবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ। গুড ইভিনিং।